আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা শুরু করছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি বেশ কঠিন এবং বেশ ইম্পর্ট্যান্ট এটা, কারণ এটা আমাদের দুইটা ডিপার্টমেন্টে দুইটা ইয়ারে আছে। আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পাবো ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই সাবজেক্ট আমরা পাবো। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে এই সাবজেক্টটা আছে। এই সাবজেক্ট দেখে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই অনেক হয়তোবা জটিলতায় ভুগছ। আজকে আমি তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য এই সাবজেক্টটা শুরু করছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার যতটুক সম্ভব ভেঙে করানো এবং সহজ করে বুঝিয়ে দেওয়ার আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি আমার ক্লাসটা নিয়মিত দেখো তাহলে ইনশাআল্লাহ কোনো চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না এবং তোমরা পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে পারবে। আজকে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করতে হবে, যে চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি সিরিয়ালি এই চ্যাপ্টারগুলো আলোচনা করছি। এটা হচ্ছে 1 নম্বরে আমাদের ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটা আমাদের করতেই হবে, কারণ প্রতিটা পরীক্ষায় আমাদের এইখান থেকে মিনিমাম 2 সেট, না হলে 1 সেট তো থাকবেই। হ্যাঁ, 1 সেট করে প্রশ্ন এখানে থাকবে। আবার পার্ট বিতে এবং পার্ট সিতেও আসবে এখান থেকে প্রশ্ন, এখান থেকে অঙ্ক আসবে। আর থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এই ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের পার্ট বি এবং পার্ট সি দুইটা পার্টে অঙ্ক আসবে। ডিভিডেন্ড পলিসি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো বেশ সহজ এবং এখান থেকে অঙ্ক পার্ট বিতেও এবং পার্ট সিতেও আসবে। পার্ট বিতে আসবে 1 সেট আর পার্ট সিতে আসবে 1 সেট। মাঝে মাঝে এখান থেকে পার্ট সিতে 2 সেট প্রশ্ন দেয়। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, এই ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটা খুব ছোটো এবং অঙ্কগুলো করতেও খুব দ্রুত আমরা অঙ্কগুলো শেষ করতে পারবো। 10 মিনিটে বা 15 মিনিটের মধ্যে সর্বোচ্চ লাগবে হয়তো এটা কমপ্লিট করতে একটা অঙ্ক। পার্ট সি এর একটা অঙ্ক 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট, এর মধ্যে 10 মার্কে একটা প্রশ্ন একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এইখান থেকেও পার্ট বি এবং পার্ট সি দুইটা পার্টে আমাদের সব সময় প্রশ্ন থাকে এবং থাকবে ইনশাআল্লাহ। লিজ ফাইন্যান্সিং চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু অঙ্কগুলো অনেক বড়, কিন্তু অঙ্কটা আবার ধাপে ধাপে হয়। এই জন্য আমরা এই চ্যাপ্টারটা একটা অঙ্ক যদি ভালো মতো বুঝে নিই, 2-3টা অঙ্ক যদি আমরা একটু ভালো মতো বুঝে নিই, তাহলে এখান থেকে যে প্রশ্নটাই আসবে আমরা সবগুলো প্রশ্নেরই অ্যান্সার করতে পারবো। অঙ্কটা একটু বড়, কিন্তু স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়। সুতরাং আমাদের অঙ্কটা একবার শিখে নিলে আমাদের অঙ্কটা করতে বেশ সুবিধা হবে, আচ্ছা, এবার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আসবে এবং পার্ট সিতেও একটা প্রশ্ন আসে। পার্ট সিতে আসে, পার্ট বিতেও আসে। পার্ট সি এর প্রশ্নটা একটু বড় এবং জটিল। যাই হোক, এখানের অঙ্কগুলো একটু ভালো করে বুঝে মেন থিমটা বুঝতে পারলে তাহলে এই চ্যাপ্টারটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পার্ট সিতে একটা থাকবে এবং পার্ট বিতেও একটা প্রশ্ন থাকবে এখানে। এবার আমরা প্রথমে শুরু করব সহজ যে চ্যাপ্টার, সেই সহজ চ্যাপ্টার নিয়ে আমরা সাবজেক্টটা শুরু করব, যে চ্যাপ্টারটা তোমরা সহজেই বুঝতে পারবে এবং যেখান থেকে প্রশ্ন আসবেই। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাসে মোট 60টা অধ্যায় দেওয়া আছে। 60টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় আমাদের অঙ্ক, আমি 6টা অধ্যায় নিয়ে আলোচনা করলাম। আর এই 6টা অধ্যায় থেকে তো প্রশ্ন আসবেই। আর প্রথম অধ্যায়টা আমাদের থিওরির অধ্যায়। এই থিওরি অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, একটা বা দুইটা, সাধারণত একটাই আসে। একটা প্রশ্ন আমাদেরকে পার্ট বিতেও আসবে, পার্ট সিতেও আমরা পাবো। আমরা এই অঙ্কগুলো শেষ করার পর লাস্ট আমরা ধরবো কোনটা, এই থিওরির যে চ্যাপ্টারটা আছে, এই থিওরির চ্যাপ্টারটা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ওগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমরা ডিভিডেন্ড পলিসি এই অধ্যায়টা নিয়ে শুরু করছি। ডিভিডেন্ড পলিসি, এখানে আমাদের 3টা নিয়মের, এখানে আমাদের 3টা মডেলের অঙ্ক আছে, 3টা সূত্র বা 3টা মডেল। এই 3 মডেলের সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করছি। মডেলের সূত্রগুলো আমি সিরিয়ালি দিয়ে প্রত্যেকটার কোনটার মানে কি এবং কোনটা কীভাবে আসবে, এই প্রত্যেকটা সূত্রকে আমি আবার ভেঙে ভেঙে আলোচনা করছি। দেখো, 1 নম্বরে আসবে অল্টার মডেল। এখানে প্রাইস অফ দ্য শেয়ার, অল্টার মডেল অনুযায়ী আমাদের প্রাইস অফ দ্য শেয়ার মানে শেয়ারের প্রতি মূল্য, এটা P0 শেয়ার প্রতি মূল্যকে আমরা P0 দিয়ে প্রকাশ করব। আর P0 সমান D প্লাস R/K ইন্টু E মাইনাস D ডিভাইড বাই K। এখন এখানে D কি, R কি, K কি, এখানে আমি প্রত্যেকটাই আমরা নিচে আলোচনা করছি আলাদাভাবে। আগে আমি সূত্রটা সিরিয়ালি আলোচনা করে নিই, সূত্রটা লিখে নিয়ে তারপরে আমরা প্রত্যেকটার মান ভেঙে ভেঙে লিখব নিচে। 2 নম্বর গর্ডনস মডেল। আচ্ছা, গর্ডনস মডেল
এখানকার সূত্র হবে প্রাইস অফ দ্য শেয়ার P0 D/KE মাইনাস জি। আর আরও একটা সূত্র আছে P0 সমান E ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই KE মাইনাস বি ইন্টু আর। এই যে জিকে আমরা এই জিকে ভাঙলে আমরা পাবো বি ইন্টু আর, আর এই ডিকে আমরা ভেঙে পাবো ই ইন্টু 1 মাইনাস বি। আমরা এই সূত্র অথবা এই সূত্র দুটার যে কোনো একটা সূত্র প্রয়োগ করে প্রাইস অফ দ্য শেয়ার বের করতে পারবো। এখন আমরা কোন সূত্র প্রয়োগ করব সেটা নির্ভর করবে আমাদের অঙ্কে মান কী কী দেওয়া আছে তার উপর। ওটার উপর ভিত্তি করে আমাদেরকে হয় 1 নম্বর সূত্র না হলে 2 নম্বর সূত্র প্রয়োগ করতে হবে। এখন কোনটার মানে কি, কোনটার সূত্র কোনটা থেকে কোনটা আসে ভেঙে ভেঙে আমি প্রত্যেকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। হেয়ার ই মানে কি আর্নিং পার শেয়ার, ইটা হচ্ছে আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ারকে আমরা বড় হাতের ই দিয়ে প্রকাশ করব। আর আর্নিং পার শেয়ারটা আমাদের অঙ্কে যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তো আমরা ই এর মান ওইটাই লিখবো, আর অনেক সময় দেওয়া থাকে না তখন সূত্র প্রয়োগ করে আমাদের বের করতে হয়। এটার সূত্র হচ্ছে টোটাল আর্নিংস বাই নাম্বার অফ শেয়ার। টোটাল আর্নিংসকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব, অথবা এটাও করতে পারবো যে প্রাইস পার শেয়ার ইন্টু রেট অফ রিটার্ন। এখন আমাদের অঙ্কে মান কীভাবে দেওয়া আছে সেই মান দেওয়া অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, সূত্র আর্নিং পার শেয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, হয় এটা না হলে এটা। আচ্ছা, এবার ডিটা কি? ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার সমান কি টোটাল ডিভিডেন্ড বাই নাম্বার অফ শেয়ার। যদি আমাদের অঙ্কে টোটাল ডিভিডেন্ড দেওয়া থাকে তাহলে কি করব, টোটাল ডিভিডেন্ডকে আমরা নাম্বার অফ শেয়ার মোট শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করব। তাই টোটাল ডিভিডেন্ডকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো কি ডিভিডেন্ড পার শেয়ার। আর এই ডিভিডেন্ড পার শেয়ারকে আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি। অথবা আমাদের যদি আর্নিং পার শেয়ার অঙ্কে দেওয়া থাকে আর ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডি/পি রেশিও অঙ্কে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিচের এই সূত্রটা প্রয়োগ করতে পারবো যে আর্নিং পার শেয়ার ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশিও। তার মানে কি আর্নিং পার শেয়ারকে ডিভিডেন্ড পে আউট রেশিও দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো ডি এর মান বা ডিভিডেন্টের পে আউট ডিভিডেন্ড পার শেয়ারের মান। এবার কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এই কস্ট অফ ক্যাপিটাল আমাদের অঙ্কে সরাসরি যদি দেওয়া থাকে তাহলে কে সমান ওই মানটা লিখবো, আর যদি দেওয়া না থাকে তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করে বের করতে হবে 1 বাই প্রাইস আর্নিং রেশিও বা P/E রেশিও। তো এই P/E রেশিও আমাদের অঙ্কে দেওয়া থাকে, আর যদি ওটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কে সমান ওই এই সূত্র প্রয়োগ করব 1 বাই প্রাইস আর্নিং রেশিও। আর মানে কি রেট অফ রিটার্ন। আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন। এটার সূত্র হচ্ছে টোটাল আর্নিংস বাই টোটাল ইনভেস্টমেন্ট। টোটাল আর্নিংসকে আমরা টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করলে যেটা আসবে ওটা হচ্ছে কি রেট অফ রিটার্ন। টোটাল আর্নিংস, এবার টোটাল ইনভেস্টমেন্ট এর মধ্যে দুইটা আসবে, সেটা হচ্ছে টোটাল ইকুইটি প্লাস হচ্ছে রিজার্ভ। যদি অঙ্কে আমাদের টোটাল ইকুইটি এবং রিজার্ভ এই দুটোই দেওয়া থাকে তাহলে দুইটার যোগফলকে আমরা ধরবো কি টোটাল ইনভেস্টমেন্ট। আচ্ছা, এটা হলো। এবার জি হচ্ছে গ্রোথ রেট। জি সমান কি গ্রোথ রেট। এই গ্রোথ রেট সমান আমরা কী করে পাবো বি ইন্টু আর। বিটা কি বি হচ্ছে রিটেনশন রেশিও, আর আরটা হচ্ছে রেট অফ রিটার্ন। আর এর মান কি আরটা হচ্ছে আমাদেরকে আরকে বলবো আমরা রেট অফ রিটার্ন। এবার দেখো ডিভিডেন্ড পে আউট রেশিও। অনেক সময় আমাদের অঙ্কে ডিভিডেন্ড পে আউট রেশিও সরাসরি দেওয়া থাকে না। তো ডিভিডেন্ড পে আউট রেশিও সমান কী লিখতে পারবো D/P রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও এটাকে সংক্ষেপে লেখা হয় D/P রেশিও মানে ডিভিডেন্ড পে আউট রেশিও। আচ্ছা, এটা যদি দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা মান লিখবো, আর দেওয়া না থাকলে আমরা এইভাবে বের করে নিব ডিভিডেন্ড পার শেয়ার বা DPS আর আর্নিং পার শেয়ার বা EPS। ডিভিডেন্ড পার শেয়ারকে আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করলে যেটা আসবে এটাকে বলবো আমরা কি ডিভিডেন্ড পে আউট রেশিও। আচ্ছা, আরও সূত্র আছে, সেটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও সমান D/P রেশিও সমান কী আসবে 100% মাইনাস রিটেনশন রেশিও। 100% থেকে রিটেনশন রেশিও বাদ দিলে আমরা পেয়ে যাবো ডিভিডেন্ড পে আউট রেশিও। আচ্ছা, তারপর রিটেনশন রেশিওটা আবার কি? আচ্ছা, রিটেনশন রেশিও সমান কী আসবে 100% মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও। যদি আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও থাকে তাহলে এখান থেকে রিটেনশন রেশিও বের করতে পারবো।
আবার যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া নাই কিন্তু রিটেনশন রেশিওটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও বের করবো এই সূত্র প্রয়োগ করে 100% মাইনাস রিটেনশন রেশিও। আর ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে, রিটেনশন রেশিও দেওয়া না থাকলে সেক্ষেত্রে আমরা লিখবো এটা যে রিটেনশন রেশিও বি সমান 100% মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও। এখান থেকে মান বসলে আমরা এখান থেকে পেয়ে যাবো কি রিটেনশন রেশিও, যখন যেটা চাইবে সেই অনুযায়ী আমরা সূত্র বসালে রিটেনশন রেশিও এবং কি ডিভিডেন্ড পে আউট রেশিও পেয়ে যাব। এবার দেখো নাম্বার অফ শেয়ার আমাদের অনেক সময় অঙ্কে দেওয়া থাকে না, তো নাম্বার অফ শেয়ার দেওয়া না থাকলে নাম্বার অফ শেয়ারটা আমাদেরকে কী করতে হবে, বের করে নিতে হবে। যে নাম্বার অফ শেয়ারটা আমরা বের করবো কী করে, টোটাল ইকুইটি ক্যাপিটাল বা কমন স্টক ইকুইটি ক্যাপিটাল একই কথা, আমরা টোটাল ইকুইটি ক্যাপিটালকে প্রাইস পার শেয়ার দিয়ে ভাগ করলে পেয়ে যাবো কি নাম্বার অফ শেয়ার। আচ্ছা, এবার দেখো নোট 1, আমাদের অঙ্ক করতে গিয়ে কিছু জিনিস আসবে যেগুলো আমাদেরকে আগে থেকে জানতে হবে। যেমন কি এখানে বলেছে নোট 1, আমরা নোট 1 দিয়ে দেখাচ্ছি। হোয়েন আর ইজ গ্রেটার দেন কে, যখন আর এর মানটা রেট অফ রিটার্ন আর এর মানটা কে থেকে বড় হবে। রেট অফ রিটার্ন আর এর মানটা কে, কস্ট অফ ক্যাপিটাল কে, এই কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হবে, তখন আমরা বলব কি দেন অপটিমাম বা কাম্য ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 0। যখন আমরা দেখব যে আর এর মানটা কে এর মান থেকে বড়, রেট অফ রিটার্নের মান কস্ট অফ ক্যাপিটাল কে এর মান থেকে বড়, তখন অপটিমাম পে আউট রেশিও শুড বি কত আসবে 0। মানে অপটিমাম পে আউট রেশিও সেক্ষেত্রে হবে, বা ডিভিডেন্ড পে আউট রেশিও বা অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও সেক্ষেত্রে কী হবে 0 হবে। আর নোট 2, হোয়েন আর ইজ লেস দেন, যখন রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটাল থেকে ছোট হবে, দেন অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 100%। সেক্ষেত্রে ডিবাইপি রেশিও বা অপটিমাম ডিবাইপি রেশিও কী হবে 100% হবে। আচ্ছা, এটা আমাদের ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেল, এই দুইটা মডেলের ক্ষেত্রে আমরা পাবো অঙ্কের ভেতরে গিয়ে। এখন আরও একটি মডেল আসছে, সেটা হচ্ছে এমএম মডেল। দেখো এমএম মডেলের সূত্রগুলো আলোচনা করছি। এমএম মডেল, এখানে আমরা এমএম মডেলের সূত্রগুলো 3টা স্টেপে দেখাবো। এই এমএম মডেলটা সম্পূর্ণ কমপ্লিট হয় 3টা স্টেপে। তো প্রথম স্টেপে আসবে এটা প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে বছরের শেষে শেয়ারের মূল্য, এটাকে আমরা P1 দিয়ে প্রকাশ করব। আর বছরের শুরুর মূল্যকে আমরা P0 দিয়ে প্রকাশ করব। প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বললে সেক্ষেত্রে কি আমরা মূল্যকে কী দিয়ে প্রকাশ করব, P0 দিয়ে প্রকাশ করব। তো এখানে আমরা লিখছি প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার P1 সমান P0 ইন্টু 1 প্লাস কে মাইনাস ডি। ডিটা কি, ডি হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, এখানে ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, আর কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, P0 হচ্ছে প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এবার দেখো স্টেপ 2, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু। স্টেপ 2তে কী আসবে, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু। দেখো নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু, এর সূত্র হচ্ছে ডেল্টা এন সমান আই মাইনাস ই প্লাস ডি ডিভাইডেড বাই P1। অ্যান্ড ডিটা কি, ডিটা হচ্ছে টোটাল ডিভিডেন্ড, আর এটাকে আমরা টোটাল ডিভিডেন্ড, এখানে হচ্ছে ডি মানে টোটাল ডিভিডেন্ড পার শেয়ারকে নম্বর অফ শেয়ার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কি টোটাল ডিভিডেন্ডের পরিমাণ। আচ্ছা, আর ই মানে কি টোটাল আর্নিংস, আর আইটা হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার স্টেপ 3, ভ্যালু অফ দ্য ফার্ম। স্টেপ 3টা কি, স্টেপ 3 হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। ভি সমান এন প্লাস ডেল্টা এন। এনটা কি, এই এনটা হচ্ছে ওল্ড শেয়ার, নাম্বার অফ ওল্ড শেয়ার, আর ডেল্টা এন নাম্বার অফ নিউ শেয়ার। আর P1টা হচ্ছে প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, যেটা আমরা 1 নাম্বার স্টেপে বের করে রেখেছি। এই যে এইখানেও লিখছি P1, এই P1টা হচ্ছে আমাদের স্টেপ 1 থেকে পাবো যে মান, সেই মানটা নিয়ে এসে আমরা এখানে বসাবো। এবার মাইনাস আই প্লাস ই, এখানে কী লিখলাম, তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান এন প্লাস ডেল্টা এন ইন্টু P1 মাইনাস আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে। আর এখানে এনটা হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার, আর ডেল্টা এনটা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। এই নাম্বার অফ নিউ শেয়ারটা পাবো আমরা কি স্টেপ 2 থেকে। এবার দেখো আমরা স্টক স্প্লিট, এই 3টা অঙ্ক বাদেও আমরা আরও কিছু অঙ্ক পাবো, সেটা হচ্ছে স্টক স্প্লিটের অঙ্ক বা স্টক খণ্ডন। এই স্টক খণ্ডন
বা স্টক স্প্লিট, আর আরও একটা আছে কি রিভার্স স্টক স্প্লিট। এটা কি করে করতে হয় দেখো। স্টক স্প্লিট করলে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায়। স্টক স্প্লিট মানে শেয়ার খণ্ডন। শেয়ারকে যখন আমরা ভাঙবো তখন শেয়ারের সংখ্যা বাড়বে আর শেয়ারের মূল্যটা কী হবে, কমবে। তো ওই কথাটা এখানে লিখছি আমি, যে স্টক স্প্লিট করলে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায় কিন্তু প্রাইস পার শেয়ার হ্রাস পায়। মানে স্টককে যখনই আমরা ভাঙবো বা শেয়ারকে যখনই আমরা ভাঙবো বা ভেঙে একাধিক করব, তখন শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু শেয়ারের মূল্য আবার আনুপাতিকভাবে কী হবে, কমবে। শেয়ারের মূল্য আবার কমবে। আচ্ছা, আমি এখানে ধরে নিচ্ছি এ কোম্পানির 10,000 শেয়ার আছে এবং প্রতি শেয়ারের মূল্য 100 টাকা। 10,000 শেয়ার আছে বর্তমানে, আর প্রতিটা শেয়ারের মূল্য কত টাকা করে, 100 টাকা করে। এখন যদি কোম্পানি এই সিদ্ধান্তটা নেয় কি, ইফ কোম্পানি, যদি কোম্পানি এ ডিক্লার্ড 1/2 স্টক স্প্লিট, যদি কোম্পানি ডিক্লার করে যে একটা শেয়ারকে ভেঙে দুইটা শেয়ার করবে, একটা শেয়ার ছিল ওই প্রত্যেকটা শেয়ারকে ভেঙে কী করবে, দুইটা করে শেয়ার বানাবে, তাহলে সেক্ষেত্রে নতুন শেয়ারের সংখ্যা কত হবে, নাম্বার অফ নিউ শেয়ার এন সমান কী আসবে, নাম্বার অফ ওল্ড শেয়ার ইন্টু 2। তার মানে কি, শেয়ারকে যেহেতু ভেঙে বেশি করছে, একটাকে ভেঙে যেহেতু দুইটা করছে, তাহলে শেয়ারের সংখ্যা বাড়বে। তাই আমরা কি করব, এখানে যে দুইটা সংখ্যা থাকবে তার বড় সংখ্যা দিয়ে গুণ করব আর ছোট সংখ্যা দিয়ে কি করব, আমরা ভাগ করব। তাহলে আগে ছিল 10,000 শেয়ার, এখন আমরা ওটাকে 2 দিয়ে গুণ করলাম আর 1 দিয়ে ভাগ করলাম, করে কত আসলো, 20,000 শেয়ার। তার মানে একটা শেয়ারকে ভেঙে দুইটা করলে 10,000 শেয়ার থেকে 20,000 শেয়ার হয়ে যাবে। এবার দেখো 20,000 শেয়ার হলো। এবার প্রাইস পার শেয়ার, শেয়ারের মূল্য কী হবে, শেয়ারের মূল্য কমে যাবে। এখন শেয়ারের মূল্য কমে কী অবস্থা হবে সেটা দেখাচ্ছি। দেখো প্রাইস পার শেয়ার, ওল্ড প্রাইস পার শেয়ার, আগে যে মূল্য ছিল সেই মূল্যকে আগে লিখব, ওটাকে আমরা কি করব, ছোট সংখ্যা দিয়ে গুণ করব আর বড় সংখ্যা দিয়ে ভাগ করব। তার মানে কী আসবে, ওল্ড প্রাইস পার শেয়ার ইন্টু 1 আর ভাগ কত আসবে 2। আগে মূল্য কত ছিল, 100 টাকা, তাই 1 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করলাম। এই দেখো আগে 100 টাকা ছিল, এখন 50 টাকা হয়ে গেছে। আগে শেয়ার ছিল 10,000, পরে হয়ে গেছে কত, 20,000। আর আগে মূল্য ছিল 100 টাকা, পরে ভাঙার পর এর মূল্য হবে কত টাকা, 50 টাকা। আচ্ছা, এবার দেখো রিভার্স স্টক স্প্লিট। রিভার্স স্টক স্প্লিট বা বিপরীত খণ্ডন। আচ্ছা, বিপরীত খণ্ডন বলতে বোঝাচ্ছে এটা যে শেয়ারকে এক জায়গাকে, বেশ কয়েকটা শেয়ার, একাধিক শেয়ারকে এক জায়গায় করে একটা শেয়ারে পরিণত করা, বা 3টা শেয়ারকে ভেঙে 3টা শেয়ারকে এক জায়গায় করে 2টা শেয়ার করা। এই যে শেয়ার, রিভার্স স্টক স্প্লিট বলতে বোঝায় ভাঙা শেয়ারগুলোকে এক জায়গায় করে একত্রিত করে শেয়ারের সংখ্যাকে কমিয়ে দেওয়া। আচ্ছা, এখানে দেখো রিভার্স স্টক স্প্লিট করলে কি হয়, নাম্বার অফ শেয়ার হ্রাস পায়, মানে কি শেয়ারের সংখ্যা কমে যায় কিন্তু প্রাইস পার শেয়ার বৃদ্ধি পায়, মানে কি শেয়ারের মূল্যটা আবার বৃদ্ধি পায়। এখানে ধরে নেওয়া হচ্ছে এটা যে এ কোম্পানির 10,000 শেয়ার আছে এবং প্রতিটা শেয়ারের মূল্য বর্তমানে কত টাকা, 100 টাকা। ইফ কোম্পানি, যদি কোম্পানি এ ডিক্লার 2-for-1 রিভার্স স্টক স্প্লিট, যদি কোম্পানি বিপরীত খণ্ডন করে দুইটা শেয়ারকে এক জায়গায় করে একটা শেয়ার বানাবে, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ নিউ শেয়ার, নাম্বার অফ নিউ শেয়ার কত আসবে, নাম্বার অফ নিউ শেয়ার এন সমান আসবে নাম্বার অফ ওল্ড শেয়ার ইন্টু 1। তার মানে কি, এখানে কি হবে, এখানে ঠিক উল্টা, নাম্বার অফ ওল্ড শেয়ার এটাকে আমরা গুণ করব ছোট সংখ্যা দিয়ে আর ভাগ করব বড় সংখ্যা দিয়ে, কারণ যেহেতু শেয়ারের সংখ্যা এখানে কি হবে, কমবে, তাই বড় সংখ্যা দিয়ে এখানে ভাগ করতে হবে আর ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা এখানে পাচ্ছি কত, 5,000 শেয়ার। এখন প্রাইস পার শেয়ার, প্রাইস পার শেয়ার, এখন যেহেতু শেয়ারকে আমরা একত্রিত করে শেয়ারের সংখ্যা কমিয়ে দিচ্ছি, সুতরাং মূল্যটা আবার কী হবে, এক্ষেত্রে বেড়ে যাবে, উল্টা। তাই প্রাইস পার শেয়ার সমান ওল্ড প্রাইস পার শেয়ার ইন্টু 2। তার মানে কি, বড় সংখ্যা দিয়ে গুণ করব আর ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, করে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, তাহলে 200 টাকা। তাহলে আগে দাম ছিল কত টাকা, 100 টাকা। যখন দুইটা শেয়ারকে এক জায়গায় করে একটা শেয়ার বানালাম তখন শেয়ারের সংখ্যা কমে হলো কতটা শেয়ার, 5,000 শেয়ার। কিন্তু দুইটা শেয়ার মিলে যেহেতু একটা শেয়ার হয়েছে, তাই দুইটা শেয়ারের মূল্য যোগ করে কত হচ্ছে, 100, 200 টাকা। তাহলে শেয়ারের মূল্য সেক্ষেত্রে বেড়ে যাবে, কত টাকা হবে, শেয়ার প্রতি মূল্য 200 টাকা। এটা হচ্ছে আমাদের স্টক স্প্লিট আর রিভার্স স্টক স্প্লিট করার নিয়ম। আমাদের রিভার্স স্টক স্প্লিট এবং স্টক স্প্লিটের অঙ্ক মাঝে মাঝেই প্রায় আমাদের পরীক্ষায় আসে। যদি আসে, আমরা এই নিয়মটা যদি মাথায় রাখি তাহলে প্রত্যেকটা অঙ্কে আমরা করতে পারবো। আজকে আমি তোমাদের ডিভিডেন্ড পলিসির প্রাথমিক আলোচনাটা করলাম। তোমরা এই ক্লাসটা এবং এই সূত্রটা খাতায় লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করে তারপরে অঙ্কে দাও। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।